সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেল বাস্তবায়নের পথে সরকার, এমপি ও শিক্ষকরা পাচ্ছেন যে সুবিধা। এদিকে টিউলিপ সিদ্দিক সহ 2 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন 28 জুন। অপরদিকে জুলাই অভ্যুত্থানের মামলায় নিরপরাধীরা অব্যাহতি পাবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে। এবং সবশেষে থাকছে মূল্যস্ফীতি আবার 9% ছাড়ালো, অস্বস্তি বেড়েছে খাদ্যেও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দিকে এগোচ্ছে সরকার। পে কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী জুলাই থেকে প্রথম ধাপে সরকারি চাকরিজীবীদের মূল বেতন 50% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ নিয়ে প্রশ্ন উঠেছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এই বেতন বৃদ্ধির আওতায় আসবেন কিনা। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পে স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও এর সুবিধা পাবেন। যদিও তাদের বেতনের বড় অংশ সরকার বহন না করলেও আংশিক সরকারি অনুদান থাকায় পে স্কেলের সুবিধা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান, এমপিওভুক্ত শিক্ষকরা পে স্কেলের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। তিনি আরও জানান, যেহেতু শিক্ষক কর্মচারীদের সম্পূর্ণ বেতন সরকার বহন করে না, তাই সরকারি অংশের সঙ্গে সামঞ্জস্য রেখে সুবিধা কার্যকর করা হবে। এদিকে পে কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করলেও অর্থনৈতিক বাস্তবতায় তা কমে 60 থেকে 70% নামতে পারে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে 2026-27 অর্থ বছরে মূল বেতনের 50% বৃদ্ধি কার্যকর করা হতে পারে। তবে এই 50% বৃদ্ধি সরাসরি কমিশনের পুরো সুপারিশ অনুযায়ী নয়, বরং সুপারিশে প্রস্তাবিত বেতন বৃদ্ধির 60 থেকে 70% অংশ বিবেচনা করে তার ভিত্তিতে প্রথম ধাপ নির্ধারণ করা হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির পর্যালোচনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিষয়টি শীঘ্রই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হতে পারে। তিনি আরও জানান, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কমিশনের পুরো সুপারিশ বাস্তবায়ন কঠিন হওয়ায় ধাপে ধাপে বেতন কাঠামো কার্যকর করার প্রস্তাবই এখন অগ্রাধিকার পাচ্ছে। এদিকে টিউলিপ সিদ্দিক সহ 2 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন 28 জুন। রাজধানীর গুলশান 2 এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দুদক করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক লাইন উপদেষ্টা সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী 28 জুন দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 5-এর আদালতে বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এই দিন আদালতে এই মামলার বাইরেও আরও মামলা থাকায় মামলাটির শুনানি মুলতবি করেন বিচারক এবং একই সঙ্গে আগামী 28 জুন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজকে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এই দিন এই মামলার বাইরে আদালতে আরও মামলা ছিল, তাই বিচারক এদিন মামলার অভিযোগ গঠনের শুনানি মুলতবি করেন। একই সঙ্গে আগামী 28 জুন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন। অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানের ইস্টার্ন হাউসিং লিমিটেডের ফ্ল্যাট নং B201, বাড়ি নং 5A ও 5B, পুরানো 113-11B, নতুন রোড নং 71 দখল নেওয়া ও পরে রেজিস্ট্রি করার অভিযোগে গত বছরের 15 এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজুকের সাবেক আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খাসরুজ্জামান ও সাবেক আইন উপদেষ্টা 1 সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদক মামলা করে। অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর সাজগোজ্জে ক্ষমতার অপব্যবহার
ব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান 2-এর ফ্ল্যাট নম্বর B201 বাড়ি নং 5A ও 5B পুরানো 113 11B নতুন রোড নং 71 দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন। গত জুলাই মাসে আসামি খাসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন। সেই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খাসরুজ্জামানের তদন্ত 3 মাসের জন্য স্থগিত করেন। পরে চেম্বার আদালতে গেলেও দুদক নো অর্ডার আদেশ পায়। গত 11 ডিসেম্বর তদন্ত শেষে দণ্ডবিধির 161, 165 ক, 467, 468, 471 ও 109 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-এর 2 ধারায় টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। অপরদিকে জুলাই অভ্যুত্থানের মামলায় নিরপরাধীরা অব্যাহতি পাবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ এহিয়া। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনের ডিসি সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই সব কথা বলেন তিনি বলেন, আগস্টের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে যেগুলো গণহত্যা মামলা। জেলা প্রশাসকদের কাছে এই সব মামলার তালিকা চাওয়া হয়েছে। এগুলো যাচাই করে প্রকৃত আসামি কারা তা দেখা হবে। যারা নিরপরাধ তারা আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পাবেন। জেলাওয়ারি কতগুলো মামলা দাখিল হয়েছে, যেমন রিমোট জেলাগুলোতে হয়তো কম, কিন্তু মহানগরী মূলত সংখ্যা একটু বেশি। মন্ত্রী বলেন, এগুলো আমরা যাচাই বাছাই করে দেখব যাতে প্রকৃত অর্থে আসামি কারা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদের সময় বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে যেসব হাজার হাজার মামলা হয়েছিল সেগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদের সময় রাজনৈতিক বিবেচনায় বা হয়রানিমূলক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাগুলোর বিষয়ে আমরা অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছিলাম। সে সময় কিছু মামলা প্রত্যাহার করা হয়েছিল আর কিছু মামলা প্রত্যাহার করা হয়নি। মন্ত্রী বলেন, এই মামলাগুলো প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবে। আমরা কোনো আইনি ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নেব না। এটা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবো। সেখানে আইনমন্ত্রীর সভাপতিত্বে একটি কমিটি আছে। ভেটিং করে যদি মামলা প্রত্যাহারের জন্য উপযুক্ত মনে করেন তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে আমরা সিআরপিসি অনুসারে সেগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেব। এবং সবশেষে থাকছে, মূল্যস্ফীতি আবার 9% ছাড়ালো, অস্বস্তি বেড়েছে খাদ্যেও। গত এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। একই সঙ্গে অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতে ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিতেও। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এপ্রিল মাসের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করেছে। এর আগে মার্চ মাসে মূল্যস্ফীতি ছিল 8.71%। বিবিএসের সবলেশ তথ্য বলছে, এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি 0.33% বেড়ে হয়েছে 9.04%, যেটি মার্চ মাসে ছিল 8.71%। অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতেও। এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি 0.15% বেড়ে দাঁড়িয়েছে 8.39%, যেটি মার্চ মাসে ছিল 8.24%। এদিকে মার্চ মাসে সার্বিক খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.09% থাকলেও এপ্রিলে সেটি বেড়ে 9.57% দাঁড়িয়েছে, বেড়েছে 0.48%। এছাড়া এপ্রিলে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি 0.33% বেড়ে দাঁড়িয়েছে 9.05%। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি 8.23% ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.81%। এপ্রিল মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি 0.34% বেড়ে দাঁড়িয়েছে 9.02%। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি 8.81% ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.15%। গত 19 এপ্রিল সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার ডিজেলের দাম 100 টাকা থেকে বাড়িয়ে 115 টাকা, কেরোসিন 112 থেকে বাড়িয়ে 130 টাকা, অকটেন 120 থেকে বাড়িয়ে 140 টাকা ও পেট্রোলের 116 থেকে বাড়িয়ে 135 টাকা করা হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানো হলে জীবনযাত্রার উপর প্রভাব ফেলে, জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেয়। পরিবহন খরচ থেকে শুরু করে পণ্যের উৎপাদন খরচ বাড়ায়, ফলে ভোক্তাদের আগের থেকে বেশি দামে পণ্য কিনতে হয়।